চিঠিটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসিম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ইমরান বলছিলাম মিরপুর থেকে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, এটা আমার লেখা গল্প। 2003 সালের শীতের এক পরমত বিকেল আমি শাহরিয়ার হাসান বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম বান্দরবানে। প্রকৃতির অপার সৌন্দর্যের মুক্ত হতে বান্দরবানের নাম ডাক শুনেছি বহুদিন ধরে, তবে এই যাত্রাটা ছিল একেবারেই একা। আমি ভেবেছিলাম একটু নিরিবিলিতে সময় কাটাবো, কিন্তু কে জানতো এই সফর আমার জীবনের বোর করিয়ে দিবে। বান্দরবানে পৌঁছে প্রথমে খুঁজতে শুরু করলাম একটা হোটেল। অনেক খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম একটা পুরনো হোটেল, তার নাম হোটেল পাহাড়ি ভ্যালি। হোটেলের অবস্থা বেশ সাদামাটা, তবে ভাড়া অনেক কম ছিল। হোটেলের রিসেপশনে থাকা বৃদ্ধ লোকটা আমাকে একটা রুম দিয়ে দিল, কিন্তু রুমের ওঠার আগে সেটা বিশেষ সতর্কতা দিল। হোটেলের 3 তলাটা নির্দিষ্ট রুম আছে, রুম নাম্বার 303। আমাকে বলল, শোনো শোনো শোনো, এই রুমের কাছে যেও না, বুঝলে? প্রশ্ন করতেই লোকটা চাপা গলায় বলল, ওই রুমটা হন্টেড। এখানে 20 বছর আগে এক ব্যক্তি সুইসাইড করেছিল, তারপর থেকে ওখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা শোনা যায়। এই কথাটা শুনে আমার কৌতূহল যেন আরো তীব্র হয়ে গেল। আমি জানতে চাইলাম কি ধরনের ঘটনা ঘটে। লোকটি জবাব দিল, কেউ সেখানে রাতে গেলে না অদ্ভুত আওয়াজ শুনি। কখনো কারের তলা থেকে কারো কণ্ঠস্বর ভেসে আসে, আবার কখনো কখনো ওই রুমের হাত কাটিয়ে ফিরে আসতে পারেনি কেউ। অনেকে মারা গেছে। আমি বিষয়টা হাসি তামাশার মতো করে নিলাম। মনে মনে ভাবলাম, আরে সব লোক কথা, ভয় দেখানোর জন্য বানানো গল্প বলা হচ্ছে। তবে কৌতূহল কিন্তু কম ছিল না। রাতে নিজের রুমে বসে বসে রুম নাম্বার 303-এর কথা ভাবছিলাম। মনে হচ্ছিল একবার রুমটার সামনে কি দেখা উচিত। রাত তখন 12টা বাজে। বাইরে ঘন কুয়াশা, পুরো হোটেল স্তব্ধ। আমি লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে গেলাম। রুম নাম্বার 303-এর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দরজাটা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে একটা ঠান্ডা বাতাসের অনুভূতি যেন বেরিয়ে আসছিল। আমি দরজার কাছে কান লাগিয়ে শুনতে চেষ্টা করলাম। মনে হলো কেউ যেন আস্তে আস্তে ফিসফিস করে কথা বলছে। সত্যটা এতটাই অস্পষ্ট ছিল যেন ঠিকঠাক মতো বুঝতেও পারছিলাম না। আমি সাহস করে বললাম, হ্যালো, কেউ আছেন নাকি এখানে? হঠাৎ দরজার পাশের দেয়াল থেকে তীব্র একটা ধাক্কা অনুভব করলাম। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমার গলা যেন শুকিয়ে গেল। দ্রুত নিচে নেমে গেলাম। পরদিন সকালে বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানালাম। তিনি আমাকে বললেন, আমি তো আপনাকে নিষেধ করেছিলাম, রুম নাম্বার 303-এ যাওয়া নিষেধ করেছিলাম। আপনি কি সত্যি সেখানে গিয়েছিলেন? আমি অস্বীকার করলাম। তবে সেই রাতের পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। প্রথমে শুনেছিলাম ফিসফিস শব্দ। রাতে ঘুমানোর সময় আমার রুমের দরজা জানালা কড়া নড়ছিল। পরদিন দেখলাম রুমের জানালার বাইরে একটা ছায়া। কিছুতেই বিষয়গুলো উপেক্ষা করতে পারলাম না। ভয় যেন বাড়তে লাগলো। কিন্তু আমি ঠিক করলাম রুম নাম্বার 303-এর রহস্য নিজ থেকে উদ্ঘাটন করব। তৃতীয় রাতে সাহস করে আবারও 303 নম্বর রুমের সামনে গেলাম। দরজার নিচে দিয়ে একটা ঠান্ডা আলো যেন বেরিয়ে আসছিল। আমি ভেতরে উঁকি দিলাম। দরজাটা একটু খোলা ছিল। ভেতরে ঢুকে দেখলাম একটা স্যাঁতস্যাঁতে ঘর। ছাদটা ছিল জাল পরা, ফ্যান চলছে। দেওয়ালে অজানা ভাষায় কিছুটা লেখা। তখনই শুনতে পেলাম কেজন বলল, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। মুহূর্তে যেন ঘরটা কাঁপতে শুরু করলো। বাতাসের মধ্যে অদ্ভুত এক গন্ধ যেন ভেসে আসছিল। হঠাৎ দেখি এক মহিলার ছায়া দেওয়ালে যেন ভেসে উঠেছে। আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে দৌড়ে নিজের রুমে ফিরে এলাম। পরদিন সকালে ঢাকা ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ভাবছিলাম ভয়ঙ্কর ঘটনাগুলো এখানে কি শেষ হবে? ঢাকায় ফিরে আসার পরেও আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে ঘুমানোর সময় দরজার বাইরে কারো হাঁটার আওয়াজ পেতাম এবং ধীরে ধীরে কখনো কখনো মনে হতো যেন আমার রুমের ভিতরে এসে বসলো, আমাকে উকি মেরে দেখছে। এর পরপরই আমার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলো। আমার শরীর যেন ক্রমশ দুর্বল হতে থাকলো, যেন কি আমার সমস্ত শক্তি চুষে নিচ্ছে। অনেক কবিরাজ, অনেক তান্ত্রিকের কাছে গেলাম, কেউ সাহায্য করতে পারলো না। একদিন এক বন্ধুর মাধ্যমে পরিচিত হলাম
হাফিজ কবিরাজের সাথে। তিনি বললেন, শোনো শোনো, তোমার পেছনে একটা আত্মা লেগে আছে, বুঝতে পারলে? এটা কিন্তু অতিরিক্ত আত্মা, বুঝতে পেরেছ? তিনি আমাকে এরপর কিছু আমল দিলেন, কিছু দোয়া দিলেন এবং বললেন, তোমাকে আবার সে হোটেলে যেতে হবে। আমি ভয় নিয়ে আবারও বান্দরবানে ফিরে গেলাম। হাফিজ কবিরাজ আমার সাথে গেলেন। আমরা রুম নাম্বার 303-এ ঢুকলাম। তিনি মন্ত্র পড়া শুরু করলেন। তখনই সে মহিলার আত্মা প্রকাশ পেল। এরপর আত্মারা চিৎকার করে বলল, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। কবিরাজ মন্ত্র পড়তে থাকলেন, কিন্তু কিছুক্ষণ পর তার শরীর যেন কাঁপতে শুরু করলো, চোখ যেন লাল হয়ে গেল। আর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই তোমরা পালাও, আমি আর ওকে সামলাতে পারছি না। আমি কোন রকমে হোটেল থেকে বেরিয়ে আসলাম। সেদিন থেকে আর হাফিজ কবিরাজের কোনো খোঁজ পাইনি। ঢাকায় ফিরে এলাম, কিন্তু ঘটনা এখানে শেষ হলো না। আমি আবারও অনুভব করতাম কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমার আশেপাশের লোকজন বিষয়টা লক্ষ্য করলো। আমার এক সহকর্মী একদিন বলল, তোমার পাশে একটা অদ্ভুত ছায়া দেখছি মাঝে মাঝে। আমি চুপ করে থাকলাম। মনে মনে ভাবছিলাম, আত্মাটাকে তো একমাত্র আমি দেখতে পাই, তাহলে আবার অন্য কেউ কিভাবে দেখছে? রাতের বেলায় দরজার কড়া নাড়ার শব্দ হলো। জানালার কাছে যেন কারো হাতের ছাপ দেখতে পেলাম। এত কিছু ঘটার পরেও একদিন হঠাৎ করে খবর পেলাম বান্দরবানের সে হোটেল রহস্যজনকভাবে পুড়ে গেছে। আগুনের কারণ খুঁজে পাওয়া যায়নি, তবে বলা হয় রুম নাম্বার 303 থেকে সে আগুনের সূত্রপাত। তবে এর পরেও আমি মুক্তি পাইনি, আর তার উপস্থিতি আমার পিছু ছাড়েনি। এভাবে এক অজানা আতঙ্কের মধ্যে আমি দিন কাটাতে থাকি। এখনো আমি সে ছায়াটিকে দেখতে পাই। এটি কোনো দিন শেষ হবে কিনা তাও আমি জানি না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। শুধু বলবো একটা বিষয়, আর তা হচ্ছে কৌতূহল মন থাকা ভালো, কিন্তু কৌতূহলী হয়ে আমার মতো কেউ বিপদে পড়তে চাইবেন না। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি ইমরান বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ইমরান ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। এবং স্টোরিটা সত্যি অদ্ভুত ছিল। একটা কথা আছে, মানে কখনো কখনো এমন কিছু সিচুয়েশন চলে আসে না, যেটা আসলে আপনি মানে না পারবেন ঠেকাইতেই, না পারবেন এটাকে সংশোধন করতে, মানে এক প্রকার আপনি মানে বিপদেই পড়ে যাবেন কাইন্ড অফ। অলওয়েজ আমি দেখেছি অতি কৌতূহল কিন্তু ভালো না, কৌতূহল থাকা ভালো। কারণ কৌতূহল না থাকলে তো আপনি একটা জিনিসের সম্পর্কে আপনি জানতেই পারবেন না। তাই বলে আপনাকে কেউ মানা করে দিল, আপনি তারপরও নিজের যেসে পরে বিপদ দেখালেন, ব্যাপারটা কখনোই উচিত না আমার মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর ইউর স্টোরি, অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে স্টোরিটা অনেক ভালো লেগেছে। বিশেষ করে স্টোরির লেখাটা এত সুন্দর করে ছিল, দারুণ, খুব ভালো লেগেছে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ইনশাল্লাহ দারুণ রকম ভাবে স্টোরিটা শেয়ার করে দিলাম। আপনার পরবর্তী ঘটনা এভাবেই শেয়ার করে দেবো। সো অপেক্ষা থাকলাম আপনার পরবর্তী ঘটনায়। চলে যায় পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনি এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতাবৃন্দরা ভালো আছেন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম বলছি, বাউচর গোদারা ঘর থেকে। আমি একজন সাধারণ গার্মেন্টস শ্রমিক, ভৌতিক দুনিয়ার নিয়মিত শ্রোতা। আমি আপনারা কম বেশি সকল ঘটনা শুনে থাকি। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এক বান্ধবীকে নিয়ে। তার বাসা রংপুরের পায়রাবান কোনো এক এলাকায় সঙ্গত কারণে নামটা এক্সাক্ট উল্লেখ করছি না। তার নাম আশা আক্তার। সময়টা ছিল 2021-এর 18 ডিসেম্বর। তার ভাষায় লেখার চেষ্টা করছি। আমাদের ফ্যামিলিতে আমার বাবা, আমার মা, আমার ছোট ভাই আর আমাদের পরিবারের অনেক সুখে শান্তিতে দিন কাটছিল। হঠাৎ কিছুদিন ধরে আমার সমস্যা দেখা দিচ্ছে। আমি ঘুমালে চালের উপরে কারো হাঁটাহাঁটির আওয়াজ শোনা যায়। মনে হচ্ছে কেউ চালের উপর দিয়ে হাঁটছে। মনের ভুল ভেবে উড়িয়ে দিই। কিন্তু যখন এক সপ্তাহ এসব ঘটনা ঘটছে তখন বেশ চিন্তিত হয়ে যায়। কাউকে কিছু বলি না। হঠাৎ একদিন রাতের বেলা ঘুমিয়ে আছি, আমার মনে হলো আমার শরীরে কেউ স্পর্শ করছে। কিন্তু আমি ঘুমন্ত অবস্থায় আমি হঠাৎ মনে হলো আমার শরীরে কেউ হাত দিচ্ছে।
ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখলাম কেউ নেই। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। সেই রাতে আর তেমন কিছু হয়নি। পরের দিন রাতে ঘুমাতে ঘুমাতে চিন্তা করছি এসব কি হচ্ছে আমার সাথে। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে অনুভূতি আছে কেউ আমার শরীরের উপরে উঠছে, আমার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে। সকালবেলা উঠে দেখি আমার শরীর অনেক আঁচড়ের দাগ, লাল লাল হয়ে গেছে এবং যৌনপথে অনেক বেশি ব্যথা অনুভব হচ্ছে। সেদিন আরো অনেক মাথা ব্যথা করছে। বিষয়টা মুখে বলি, আম্মু অনেকে চিন্তিত হয়ে বলল ভালো কোনো কবিরাজ দেখাবে। তার পরের দিন রাতের বেলা কোনো সমস্যা হয়নি। এভাবে দিন কাটতে লাগলো। আম্মু আর বেশি গুরুত্ব দিল না, কিন্তু আমার ঘুমাতে অনেক ভয় করছিল। মাঝে মাঝে আমার আম্মু এসে আমাকে সাথে রাতের বেলা ঘুমাতো, কিন্তু চালের উপরের শব্দটা প্রতিদিন গভীর হতে থাকে। একদিন আম্মু অসুস্থ, আসেনি আমার কাছে। আমার সাথে থাকার কারণে আমি সাহস করে একাই শুয়ে পড়ি। হঠাৎ রাত 11টা থেকে আম্মু ডাকতে আসলো এবং বলল যে আমার সাথে থাকবে। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, পরে আরেকবার ডাকার পর দরজা খুলে দেই। আব্বু এসে কোনো কথা বলে না, বিছানায় শুয়ে পড়ে। তারপর আমিও শুয়ে পড়ি। হঠাৎ আমি টের পাই আব্বু আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করছে, আমার সাথে সহবাস করার চেষ্টা করছে। আমার কেন জানি জবান বন্ধ হয়ে যায়, কিছুই করতে পারছি না। তারপর আমার সাথে অনেক অত্যাচার করা শুরু করে। আমি গলা দিয়ে কোনো আওয়াজ যেন বের করতে পারছিলাম না। সেদিন রাতে আমাকে অনেক নির্যাতন করে, আমার সাথে সহবাস করছে আমার বাবারূপী সে দুষ্টু চিন্তা, এবং আমার সাথে অনেক রকম অত্যাচার নির্যাতন করতে থাকে। জানি না কখন ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার অনেক মাথা ঘুরছে এবং শরীরটা প্রচন্ড ব্যথা, যোনিপথ অনেক বেশি ব্যথা করছে এবং বিছানা থেকে উঠতে পারছি না। আমার আম্মুকে সবকিছু খুলে বললাম। আমার আম্মু বলল, শোনো শোনো, তোমার আব্বু তো সারা রাত আমার সাথে ঘুমিয়েছিল। তারপর আম্মু অনেক কান্নাকাটি করছিল। আব্বুকে বলল সব দিক থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসে, এবং উনি এসে ওনার প্রক্রিয়া শুরু করলেন। আমাকে সামনে নিয়ে বসালো। তারপর আমি কিছুই যেন বলতে পারি না। তারপর আমার আম্মুর মুখ থেকে সবকিছু শুনেছিলাম। আম্মু বলেছিল, তোমার রুমে চালের উপরে দুষ্টু জিন একটা থাকে, বুঝতে পেরেছ? তোমার উপরে নজর রাখে। তোমাকে নাকি ভালো লেগেছে, তোমার সাথে কত 2 বছর ধরে আছে এবং তোমার সাথে অনেকবার সহবাস করেছে, এবং সেদিন তোমার আব্বুর রূপ ধারণ করে তোমার রুমে ঢুকে এবং তোমার সাথে সহবাস করে। তারপর হুজুর অনেক বেশি রাগান্বিত হয়ে জিনটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। আমি শুনে অনেক কান্না করি। আমার জীবন অনেক কষ্টদায়ক এবং বিভীষিকাময় ঘটনা এটা। এখনো আমার মাঝে মাঝে মাথা ঘোরায়। আমি বিছানা থেকে উঠতে পারি না 2 দিন। এখন বিয়ে শাদী করিনি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই জিনের হাত থেকে মুক্তি পাই। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ভাইয়া, ঘটনায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আমার কাছে আরো ভয়ঙ্কর ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন থাকলে আমার ফোনে অবশ্যই করবেন জসু ভাই, কল করে আমাকে জানাবেন কেমন হলো ঘটনাটি। থ্যাংক ইউ ভেরি মাচ নুরুল ইসলাম ভাই। অ্যান্ড একই সাথে বলবো, দিস ইজ বেসিকলি সুপার বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আশা করছি আমার সাথে আমাদের যত মানুষ আছেন যারা শুনছেন ভৌতিক দুনিয়া, সকলে অনেক বেশি পছন্দ করেছেন আজকের স্টোরি। বিকজ স্টোরিটা হচ্ছে আশিক জিনের ঘটনা। আশিক জিনের ঘটনাগুলো সত্যি খুবই ভয়ঙ্কর হয়, এবং আপনার স্টোরিটা কিন্তু পড়ে ফেললাম। সত্যি অসাধারণ একটা ঘটনা ছিল। আই হোপ আপনারা সবাই শুনেছেন, এবং যারা শুনেছেন তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। বিকজ আমার কাছে কিন্তু দারুণ রকম সুন্দর লেগেছে। অ্যান্ড আই হোপ শুধু আমার কাছে নয়, সবার কাছেই ঘটনাগুলো ভালো লাগবে, ভালো লাগার মতোই ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আর দেরি করবো না, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা অনেক ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় জফর ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীর্ঘদিন পর আজ ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা লিখে পাঠালাম। আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবাই কেমন আছেন? এবং আশা করি আমাকে সবাই চিনবেন। আমার নাম এসকে শাওন হাসান। আমার দেশের বাড়ি জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা কোনো একটি এলাকায়। ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। বন্ধু যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে লিখার চেষ্টা করছি।
বলছেন আমার বন্ধু ভয়ঙ্কর আম গাছের ঘটনা এটা। এত কথা না বলে ঘটনায় আসি। দিনটা ছিল বর্ষাকাল, অনেকদিন হলো নানা বাড়িতে যায় না, তাই ভাবলাম আমি একাই যাব, সবাইকে সারপ্রাইজ দেব। যে ভাবা সেই কাজ। আমি রওনা দিলাম আমার নানা বাড়িতে। আস্তে আস্তে রাত হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:02 বাজে এবং নানি বাড়িতে যেতে কিছু রাস্তা আমাকে হেঁটে যেতে হবে। আমি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। তারপর হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে পেছনে হাঁটছে। আমি বিষয়টা পাত্তা না দিয়ে আমি নিজের মতো করে হাঁটতে শুরু করলাম। কিছুটা দূর এগিয়ে যেতে দেখলাম কিছু একটা কালো বিড়াল আমার আশেপাশে ঘুরঘুর করছে। বিড়ালগুলোর চোখ ছিল একদম আগুনের মতো লাল। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আশেপাশের কোনো মানুষ ছিল না যে আমাকে সেই মুহূর্তে সাহায্য করবে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার দুপাশে ছিল অনেক ঝোপঝাড়, পাশে ছিল জমি। হঠাৎ আমি খেয়াল করলাম অনেকগুলো সাদা কাপড় পরা কিছু লোক জমির মাঝখান দিয়ে হাঁটাচলা করছে। আমি ভাবলাম জমির মালিক হয়তো বা, কিন্তু আমি ডাক দিতে যাব ঠিক তখনই দেখি লোকগুলো খাওয়া দাওয়া করছে। ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপরে কোনো রকম ভাবে আমি আমার নানি বাড়িতে এসে পৌঁছালাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সময় রাত 3টা বাজে। আমার নানি বাড়ির পাশে একটা বড় আম গাছ আছে। আমি একটু বাইরে বেরিয়ে এসে আমার আম্মুর কাছে কল দিয়ে কথা বলতেই সে আম গাছটার নিচে বসে আছে যে আমি নানি বাড়িতে পৌঁছে গেছি। হঠাৎ আমার পাশে কারো অনুভূতি টের পেলাম। ভাবলাম আমার নানি হয়তো বা, কিন্তু আমার ধারণা একদমই ভুল ছিল। আমার পেছন ফিরে দেখি একটা আম গাছের ডালের উপরে ভয়ঙ্কর কিছু একটা বসে আছে। তার চুল ছিল লম্বা লম্বা, দাঁত ছিল অনেক বড়। দাঁতগুলো এতটা ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে কাউকে চিবিয়ে খেয়ে নিবে। তার চোখ ছিল সাদা এবং চোখে কোনো বনি ছিল না। আমার দিকে এক ভয়াবহ দৃষ্টিতে তাকিয়েছিল। সে ভয়ঙ্কর ভাবে হাসছিল, বিভৎস এক হাসি। এসব দেখে আমি ছিটকে মাটিতে পড়ে যাই। আমার মনে হলো কে যেন আমাকে খুব জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আমি হুঁশ হারিয়ে ফেলি। তারপর আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানায় আমি শুয়ে আছি। নানিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার। তারপর নানি বলল, আমি আমার নানির ভাষায় বলছি, রাতে যখন তুই কথা বলার জন্য বাইরে গেলি, তারপর তোকে আমি খোঁজার জন্য বের হই। তোকে তো কোথাও পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখি তুই ওই আম গাছটার নিচে পড়েছিলি। তারপর তোর নানাকে ডাক দিয়ে তুলে ধরলাম। তুই জানিস না ওই আম গাছটা ভালো না রে। তারপর তুই ওখানে গেলি কেন? তারপর আমি বললাম ফোনে নেটওয়ার্ক ছিল না। তারপর আমি সমস্ত ঘটনা খুলে বলি। নানি তাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে আমাকে পানি পড়া আর কিছু তাবিজ পড়া দিয়ে যায়। তারপর থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ছিল আজকের ছোট ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তবে পড়ে শোনাবেন, আপনার সুমধুর কণ্ঠে পড়ে শোনাবেন। যদি আমার ঘটনাটি প্রচারযোগ্য হয় তবে কততম এপিসোডে প্রচার করবেন জানাবেন। ঘটনাটি লিখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি প্রচার হলে অবশ্যই নতুন ঘটনা দেখব। এই ছিল জসিম ভাই। ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমি এসকে শাওন হাসান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সুইট লিটল স্টোরি। বা স্টোরিটা অনেক ভালো ছিল। আমি বলবো যে এই মানে একটা বিষয় সবসময় শুনেছি, সেটা হচ্ছে আম গাছ। আম গাছে কিন্তু আসলে কিন্তু জিন বলেন বা ভূত বলেন বা প্রেতাত্মা বলেন থাকে, একটা না একটা বিষয় থাকে আম গাছের। সো সেরকম একটা স্টোরি শুনলাম, খুব সুন্দর লাগলো। আশা করছি শুধু আমার কাছে নয় সবার কাছে স্টোরিটা ভীষণ রকম সুন্দর লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্টটা বেসিক্যালি সার্থক হয়েই যাবে। বিকজ আমি জানি যে আপনাদের জন্যই তো এত ঘটনা কালেক্ট করা, তাই না? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডের সর্বশেষ ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের মনের মতো সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসিম ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি নয়ন বলছিলাম। আজ আবারও ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা লিখে পাঠালাম। যদি ঘটনাটি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। মিজান দাতুর ঘটনা এর আগে আমি শেয়ার করেছিলাম। সেই ঘটনাটি আপনার অনেক ভালো লেগেছিল বলেই আজ আবারও লিখে পাঠালাম তার আরো দুটি স্টোরি, এবং আশা করি প্রতিবারের মতো এবারও মিজান দাতুর ঘটনা আপনাদের ভালো লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়।
বলছেন বরাবরের মতোই মিজান দাদু। শোনো দাদু ভাই, এটা আমার জীবনে এমন এক অধ্যায় না, যেটা বলার পর তোর গায়ের লোম খাড়া হয়ে যায়, বুঝতে পারলি? মিজান দাদু একটা গভীর কণ্ঠে বলতে শুরু করলেন। শীতের রাত, অন্ধকারে কেবল লণ্ঠনের আলো। আমি দাদুর মুখের দিকে তাকিয়ে যেন হতভম্ব হয়ে বসেছিলাম। দাদু বলতে শুরু করলেন, এই যে তোর দাদার মুখের সামনে বসে আছিস না, জানিস আমি একদিন তোর মতো জিজ্ঞাসা ছিলাম। তখন তখন আমি তোর বয়সী, বছর 15 বা 16 হবে। আমাদের গ্রামে ছিল অতি প্রাচীন একটা প্রাইমারি স্কুল, বুঝলি? সেই স্কুলটা ছিল একেবারে বট গাছের ছায়ায় আবৃত, যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক নির্জন জায়গা, বুঝলি? ওখানে কেউ সহজে যেত না। স্কুলটার একটা অদ্ভুত ইতিহাস ছিল, বুঝলি? অনেক বছর আগে সেখানকার প্রধান ফটকের সামনে একটা ছোট্ট মেয়ের মৃতদেহ ঝুলতে থাকতে দেখা গিয়েছিল, বুঝলি? কেউ জানতো না মেয়েটাকে কে বা কিভাবে মেরে ফেলা হয়েছিল। আর সেখান থেকেই মূলত ঘটনার সূত্রপাত। একদিন হলো কি, একদিন আমাদের কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম ওই স্কুলে রাত কাটাবো। প্রাইমারি স্কুল, মানুষের মুখে কতই না গল্প আছে, কিন্তু আমার প্রশ্নটা অন্যরকম ছিল। কৌতূহলী, প্রচন্ড কৌতূহলী ছিলাম। গ্রামের বড়রা সবসময় নিষেধ করতো স্কুলের ধারের কাছে না যেতে। ওই জায়গাটা হন্টেড, তোরা বলিস না হন্টেড, পরিত্যক্ত বিল্ডিং, ওই ধরনের আর কি, বুঝলি? কিন্তু কিশোর বয়সে সাহসের অভাব ছিল না, বুঝলি? আর বুদ্ধি কম ছিল, তাই কৌতূহল সামলাতে পারলাম না। চলে গেলাম একবার জায়গা মতো। ঠিক রাত 12টার দিকে আমরা স্কুলের ভেতরে ঢুকলাম। একটা বড় হল করছিল, বুঝলি? সেখানে এক সময় পড়াশোনা হতো। জানালাগুলো ভাঙা ছিল, বেঁচেতে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে যেতে লাগলো। তখনকার সে অনুভূতিটা যেন আমার এখনো মনে পড়লে না গা শিরশির করে ওঠে। আমার একটা লণ্ঠন জ্বালিয়ে ঘরের এক কোণে বসলাম। গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিল। হঠাৎ করে জানালা বাইরে একটা মেয়ের ছায়া দেখলাম। ওমা, সাদা শাড়ি পরা, চুল লম্বা লম্বা। আমাদের মধ্যে সবার গায়ে যেন বিদ্যুৎ খেলে গেল, বুঝলি? কেউ কথা বলার সাহসও পেলাম না। মেয়েটা ধীরে ধীরে যারা কাছে এলো। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ মনে হচ্ছিল সেগুলো যেন গভীর অন্ধকার। একটা অদ্ভুত মায়াবী কণ্ঠে সে ডাকলো, এসো এসো না, আমার কাছে এসো। আমার এক সঙ্গে রীতিমতো চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে দৌড় দিলাম। আর পেছন ফিরে তাকানোর সাহস পাইনি, বুঝলি? বাড়ি ফিরে সেদিন ভয় সারা রাত ঘুমাতে পারিনি, ঠকঠক করে গেছিলাম, বুঝলি? খেতেও পারছিল না। বারবার মনে হচ্ছিল কোথাও আমার আশেপাশে আছে, এমন ভয় লাগছিল। কিন্তু আমি জানতাম ঘটনার সামনে আরো ভয়াবহ হবে। পরদিন সকালে আমি গ্রামের এক বয়োজ্যেষ্ঠের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বললাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা সহজে আমার পিছু ছাড়বে না, ভয়ঙ্কর কিছু একটা আছে অবশ্যই। তিনি আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, এই ছেলে, তুমি জানো না সেই স্কুলের ইতিহাস? বছর করি আগের কথা, ওই স্কুলে একটা ছোট্ট মায়েরা ধর্ষণ করার পর খুন করা হয়েছিল, তুমি জানো না? তারপর থেকে তার দেহটা ঝুলিয়ে রাখা হয় মূল ফটকের সামনে। গ্রামবাসী জানতো না কে এমনটা নরকীয় কাজ করছে। তারপর দেখি ওই স্কুলে কেউ টিকতে পারে নাই। যারা সেখানে যায় সবাই মারা যায়। তুমি কি বোকা নাকি? তুমি কি জানো না? হ্যাঁ, কেউ গলায় দড়ি দিছে, কেউ নিখোঁজ হয়ে গেছে, কেউ ওখানে যে কোমায় চলে গেছে। তুমি কি ভুলে গেছো নাকি? সবাই বলে মায়ার আত্মা নাকি সবাই খায় ফেলায়। অনেক সময় তো একেবারে ধরে নিয়ে যায়, মায়া জালে ফেলায় নিয়ে যায়। আমি কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম। ভয় চেয়ে বেশি কৌতূহল ছিলাম, কেননা ওই বয়োজ্যেষ্ঠ লোকটা যখন বললো না সে সবাইকে টেনে নিয়ে যায়, তখন দেখে কেমন লাগছিল। তা যাও, ঠিক করলাম এইবার আমি একা যাবো স্কুলে, যা হবার হবে। সন্ধ্যা নামার আগে সেখানে পৌঁছে গেলাম, বুঝলি? চারপাশ পিন পতন দেওয়া, যেন পুরো জায়গাটা আমাকে গ্রাস করতে চাইছে। পুরো ফটো সামনের দিকে দাঁড়ালাম। হঠাৎ অনুভব করলাম আর ঠান্ডা হাত আমার কাঁধে এসে লাগলো। ঘুরে দেখে ওমা, কেউ নাই। তখন মনে হলো কেউ যেন ফিস করে বলছে, কেন এসেছ, ফিরে যাও। আমি পিছু হাঁটলাম না। আমি স্কুলে হল করতে আছে না, ওখানে ঢুকে বললাম। এবার কিছু অদ্ভুত ঘটনা করতে শুরু করলো। দেয়ালে ঝুলে থাকা একটা পুরোনো ঘড়ি লক্ষ্য করলাম, যা অনেক বছর বন্ধ ছিল। আচমকা ভাসতে শুরু করলো। ওমা, প্রতিটা টিক টিক করে শব্দ হচ্ছে, কাঁপিয়ে দিচ্ছিল একেবারে। আমি বুঝতে পারলাম মেয়েটা আমার কিছুটা বলতে চায়। অন্ধকারের এক কোণে হঠাৎ সে সাদা পোশাক পরা মেয়েটাকে আবার দেখতে পেলাম।
এবার তার বুক যেন পরিষ্কার দেখা যাচ্ছিল। তার বুকের এক টুকরো দুঃখ, এক টুকরো রাগ মিশেছিল। তখন বেটা বললো, তুইও কি আমাকে আঘাত করতে এসেছিস? মেয়েটা গাবা গাবা কণ্ঠে করে কথাগুলো বললো। আমি যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে উঠলাম। আমি বললাম, না না না, আমি জানতে চাই তোমার কি হয়েছে। তখন মেয়েটা আমাকে তার গল্প শোনালো। তার নাম ছিল রবি। সে ছিল এই গ্রামের এক শিশু। একদিন কিছু বহিরাগত লোক তাকে স্কুলের ভেতরে নিয়ে গিয়ে মেরে ফেলে। খুব বাজেভাবে ধর্ষণ করে। শুধু একজন না, 3 জন মিলে গণধর্ষণ করে। তারপর একেবারে শেষ করে দেয়। এরপর থেকে তার আত্মা শান্তি পায়নি। রবি সতর্ক করলো আর বলল, তুমি এখান থেকে চলে যা, নইলে তোর পরিণতি অনেক খারাপ হবে। তো যাই হোক, আমি তবুও এক পা পিছিয়ে এলাম না। তখন হঠাৎ জানালা বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ শোনা গেল, বুঝলি? চারপাশে অন্ধকার যেন ছেয়ে গেল। মেঝে থেকে হাজার হাজার হাত যেন নিচের দিকে টানাতে যাচ্ছে। কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠলো পুরো পরিবেশটা। আমি দৌড়ে রীতিমতো স্কুল থেকে বেরিয়ে এলাম। গ্রামের দিকে পা বাড়ানোর সময় পিছন ফিরে দেখি, ও মা, রবি দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত আলো যেন ফিসফিস করছে, বারবার ঝলঝল করে উঠলো। আর সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি বুঝতে পারলাম তার গল্পটা প্রকাশ পাওয়ার পর সে কিছুটা শান্তি পেয়েছে এবং সামনেও পাবে। মিজান দাদু থেমে গিয়ে চায়ের কাপ হাতে নিয়ে বললেন, দাদু ভাই, এই জন্য বলতাম আমাদের গ্রামের ওই স্কুলে কোনোদিন যাবি না, বুঝতে পেরেছিস? কখনো যাবি না। আজও সেখানে গেলে রবি কিন্তু তোদের মাঝারে জড়িয়ে ফেলতে পারে। আমি যেন স্তব্ধ হয়ে কথাগুলো শুনছিলাম। প্রাচীন স্কুলের দিকে তাকানোর সাহসও এরপরে আমার আর হবে না, এটাই চিন্তা করলাম। আমি আমার দাদুকে বললাম, দাদু, অনেক বেশি ভয় ছিল এই ঘটনাটা। তুমি আমাকে কতবার মানা করেছিলে। আমি তো ভাবেছিলাম যে আজকালের মধ্যে সেখানে যাবো, গিয়ে দেখবো। তোমায় অনেক ধন্যবাদ এই ঘটনাটা শোনাবার জন্য। দাদু একটা বোঝকে হাসি দিলেন। আমি বললাম, দাদু, আর একটা গল্প শোনাও না, আমার না খুব নেশা ধরে গেছে তোমার গল্প শুনতে। দাদু ভাই বলেন, অবশ্যই দাদু ভাই, এবার শোনো একটা গল্প বলি, যেটা আমার জীবনে আর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আগে চা খা, আরাম করে চা খেয়ে তারপর বস, বুঝলি? তারপর শোনাচ্ছি। শোন দাদু ভাই, তোমার কথা বলি, তুই বট গাছের নিচ দিয়ে রাতের বেলা হেঁটে যাবি না কখনো। এই উপদেশটা আমার দাদা আমাকে দিয়েছিল, বুঝলি? তুই জানিস, একদিন আমি তার কথা একেবারে দাম দিলাম না। আর তার ফল যে কত ভয়ঙ্কর হতে পারে তা নিজের চোখে দেখেছি, বুঝলি? শোন আমার জীবনে সেই ঘটনাটা বলি। মিজান দাদু আরাম করে বসে গল্প শুরু করলেন। বলছেন, মিজান দাদু, আমাদের গ্রামটা ছিল কি একেবারে নিস্তব্ধ। চারপাশে ধানের ক্ষেত, মাঝখানে একটা বড় পুকুর, আর গ্রামের শেষে একটা বিশাল বট গাছ। লোক মুখে শোনা যেত গাছটা নাকি জিনের আভাস। দিনে তো তেমন কিছু বোঝা যেত না, কিন্তু রাত নামলে ওই বট গাছের কাছে কেউ যেত না। বাতাস সেখানে নাকি থেমে থাকতো, আর গাছের চারপাশে অনেক কিছু নড়াচড়া করতো। অনেক সময় ছায়া দেখা যেত। আমি তখন তোদের মতো বয়সী, বলা যেতে পারে কত বছর 17 হবে। কৌতূহল ছিল প্রচুর। ওই যে বললাম না, কিউরিয়াস মাইন্ড অলওয়েজ স্কিলড, বুঝলি? যাই হোক, শোন, বট গাছ নিয়ে অনেক গল্প শুনেছিলাম, বিশ্বাস করতাম না। একদিন সন্ধ্যা হলো কি, আমি আর আমার বন্ধু আমি ঠিক করলাম বট গাছের নিচে বসে বসে রাত কাটাবো। এইটা করতে পারলে গ্রামের সবাইকে প্রমাণ করতে পারবো যে ওসব ভৌতিক গল্প শুধুমাত্র গুজব ছিল, আর কিছু না। সন্ধ্যার পরে আমরা লণ্ঠন হাতে গাছের দিকে রওনা হলাম। পরে গ্রামের বড়রা আমাদের দেখে থামানোর চেষ্টা করলো। তারা বলল, ছেলা, ওদিকে যেও না, ওখানে গেলে আর ফেরত আসতে পারবে না, বুঝতে পারছো? কিন্তু আমরা তাদের কথা কান দিনি, একেবারেই দিনি। গাছে গাছে বসে দেখি আশেপাশে একেবারে নীরব হয়ে গেছে। চাঁদের আলো গাছের পাতা ভেদ করে মাটি স্পর্শ করছিল। আমরা একটা মোটা শিকড়ের উপরে বসে বললাম। আমি মজা করে বললো, এই দেখ দেখ, কিছু তো হলো না রে, সব গাঁজাখুরি গল্প, বুঝলি? এইসব কিছু না। তো ভেতরে ভেতরে আমার একটা অদ্ভুত ভয় কাজ করছিল, যেন কি আমাকে দেখছে, বুঝলি? তো যাই হোক, রাত 12টার দিকে চারপাশের পরিবেশটা ধীরে ধীরে ভারী হয়ে গেল। হঠাৎ দূরে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা ধীরে ধীরে আমার কানে আসলো। আমাদের লণ্ঠনের আলো তখন ফিকে হয়ে গেছিল। আমি আতঙ্কে ফিস করে বললো, দেখেছিস কিছু? আমি মাথা নাড়ালাম, কিন্তু তখনই গাছের ডাল থেকে একটা লম্বা ছায়ার মধ্যে আমাদের দিকে ঝুলে পড়লো। একটা গভীর কণ্ঠ বলল, তোমরা এখানে কেন? আমরা কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়লাম।
মূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হলো। তার লম্বা কালো চুল, সাদা পোশাক আর আগুনের মতো জল জলে চোখ। আমরা এক ধাক্কায় বুঝে গেলাম এইটা কোনো মানুষ নয়, এটা সেই বটগাছের অভিশপ্ত জিন। তার কণ্ঠ শীতল হয়ে গেল আর বলল, তোমরা এখানে কেন? তুই জানিস না এখানকার প্রবেশ নিষেধ। আমরা তখন দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। মূর্তিটা আমাদের চারপাশে ঘুরতে শুরু করলো আর বলল, তোদের আর অনেক এসেছিল, সবাই শেষ হয়ে গেছে, এবার তোদের পালা, আজকে তোদের কে বাঁচাবে রে? যাই হোক, তারপর হাবিব রীতিমতো জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। যে কিনা এতক্ষণ মজা করছিল, বলছিল গাঁজা খড়ি গল্প, সেই লোকটাই আমার চোখের সামনে ব্যাগ এবারে মাটিতে লুটিয়ে পড়লো। আমি তখন প্রাণ পরে দোয়া দৌড় পড়তে শুরু করলাম। হঠাৎ একটা ঝড় উড়ে গেল আর জিনটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। আমার মনে হলো আল্লাহর মতো হয়তো বেঁচে গেছি। আমি হাবিবকে কাঁধে করে নিয়ে গ্রামে ফিরে এলাম। পরে জানতে পারলাম বট গাছটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একসময় এক দরবেশের কবর ছিল, কিন্তু গ্রামের লোকজন সেই কবর উপরে ফেলে গাছে লেগেছিল। সেই থেকে জিনরা সেই জায়গা অভিশপ্ত করে রেখেছে। আজও ওই জায়গার নিচ দিয়ে কেউ হেঁটে যাওয়ার সাহস পায় না। আর আমি জীবন আর কোনোদিন বট গাছের কাছেও যাইনি। দাদু ভাই, মনে রাখিস, কৌতূহল কিন্তু অনেক সময় বড় ধরনের বিপদ ডাইকে নিয়ে আসে, বুঝতে পারলি? গল্পটা শেষ করে দাদু গভীর এক নিঃশ্বাস ফেললেন। লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। জসিম ভাই, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো মিজান দাদুর ভূতের গল্প? আশা করি গল্পগুলো অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে এরকম গল্প সবসময় পাঠাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম জসিম ভাই, ভালো লাগলে প্রচার করবেন। আমি নয়ন বলছিলাম। Hey নয়ন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যানাদার মিজান কাকুর ঘটনা, মিজান দাদুর ঘটনা। ও মাই গড, হোয়াট এ বিউটিফুল স্টোরি। বলতেই হবে দিস ইজ অ্যাবসলিউটলি সুপার কুল স্টোরি। এবং আপনার স্টোরি টেলিংটা অনেক সুন্দর ছিল, এটা বলতেই হবে ভাই। অনেক সুন্দর করে ঘটনা গুছিয়ে রেখতেছেন ইদানিং। আপনি প্রথমে যখন ঘটনা পাঠিয়েছিলেন আগে মিজান দাদুর ঘটনা, সত্যি মনোমুগ্ধকর এক ঘটনা ছিল। আজকে এক মনোমুগ্ধকর ঘটনা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি বলে ধন্যবাদ জানাবো, I don't have any idea, but just এতটুকু বলবো, জাস্ট উড়ে গেছে ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ভাইয়া। আশা করছি এভাবেই সামনের স্টোরিগুলো সবাই শুনবে এবং সবাইকে শোনাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আর একই সাথে বলবো আপনাদের সবাইকে, যারা যারা শুনলেন, আপনাদের কাছে কেমন লাগলো আজকের আয়োজন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটা কমেন্টের অপেক্ষায় সবসময় আমি থাকি এবং আশা করি প্রতিটা কমেন্টে আপনাদের কাছে অনেক বেশি, প্রতিটা কমেন্ট আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করবো আজকের মতো এখানে বিদায় নিব। অনেকেই আছেন যারা ঘটনা পাঠাতে চান বাট আমার ইমেল আইডিটা জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি ভৌতিকদুনিয়া@gmail.com এই নামে একটা ইমেল আইডি আছে, এখানে ঘটনা পাঠিয়ে দিলে চলবে। আর তেমন কিছু করা লাগবে না, অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা দয়া করে পাঠাবেন না। চলে যাই আমরা আজকের মতো, ইনশাল্লাহ কথা হচ্ছে আবারও আগামী পর্বে, অর্থাৎ আগামীকালের পর্বে। এবং নিশ্চয় জানেন আগামীকাল কিন্তু রবিবার ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিয়ে আসবো কৌশিক ব্যানার্জির আরো একটি দুর্দান্ত ঘটনা। তবে চলুন আর দেরি না করে এখন আমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।